আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে ওই যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আসছি। ডেঙ্গু ছড়াচ্ছে তো অনেক, এই জন্য হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট করা হচ্ছে। আপনার ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছেন? না, আমি কোনো ব্লাড টেস্ট করাইনি। আপনার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। বাসায় কোনো পুরুষ মানুষ নেই? না। আচ্ছা ঠিক আছে, আমাদের একজন মহিলা মানে মেয়ে মাঠকর্মী আছে, আমরা মানে আপনাদের পাশের বাসায় হচ্ছে চেক আপ করছে, আমরা ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, উনি হচ্ছে আপনার সাথে সব কিছু যোগাযোগ করবে। ও আরেকটা কথা, আপনার বাড়িতে যত ময়লা আছে দূষিত যে এগুলো সব পরিষ্কার করতে হবে, নাহলে এখন ডেঙ্গুর আক্রান্ত, অবশ্যই আপনার ডেঙ্গু হতে পারে, সেজন্য পরিষ্কার রাখবেন। ঠিক আছে? জি স্যার। আর পানি জমিয়ে রাখবেন না, একেবারেই জমিয়ে লাগিয়ে দেন। আমি নাজমা বেগম। আমার বাসা বরিশালের বাকেরগঞ্জে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। বাসায় আমি একাই থাকি। আমি একদিন টিভিতে ডেঙ্গুর খবর দেখছিলাম। হঠাৎ সেই সময় আমার দরজায় একজন লোক এসে নক দেয়। আমি দরজা খুলি। লোকটি আমাকে বলল সে ডেঙ্গুর জন্য রক্ত জমা নিতে এসেছে। আমার বাসায় তখন কোনো পুরুষ লোক ছিল না, সেজন্য আমি তাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম না। কিন্তু তারা বলল তারা আমার জন্য তাদের সাথে একজন মহিলা প্রতিনিধি পাঠাইছে। আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল, কারণ আশেপাশে কোনো বাড়িতেই তারা যায়নি, শুধু আমার বাড়িতে এসেছে, অথচ অন্য কেউ তাদেরকে চিনেও না। বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছিল। বাড়িতে কেউ আছেন? জি আসসালামু আলাইকুম। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি। মনে হয় একটু আগে আমাদের শিশির নামের একজন মানে আমাদের বস হয় আর কি, উনি এসে আপনার সাথে মনে হয় কথা বলে গেছে না? আচ্ছা আসেন, আপনার আর কি রক্তটা একটু চেক করি। মেডিসিন ঢুকাচ্ছেন কেন? এটা হচ্ছে ভ্যাকসিন, মানে আপনার তো এখনো ডেঙ্গু হয়নি, যাতে আপনার কোনো রকমের সমস্যা না হয়। একটু জ্বালা করবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। মাথা ঘুরতেছে। হ্যাঁ, আপনি একটু হেলান দেন, সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? রকমের সমস্যা না হয়, একটু জ্বালা করবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। মাথা ঘুরতেছে। হ্যাঁ, আপনি একটু হেলান দেন, সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই ঘটনার পরে আমি থানায় অভিযোগ করি, কারণ তাদের কাউকেই আমি চিনতাম না। এমনিতেই আমার হাজবেন্ড দেশে থাকে না। আমি যখন প্রথমে তাদের সাথে কথা বলি, তখন আমার ব্লাড দেওয়ার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু ওরা যখন বলল একজন মহিলা মাঠকর্মীও আছে, তখন ভাবলাম মহিলা মানুষ থাকলে তো আর সমস্যা নাই। এরপর আমি রাজি হলাম, কিন্তু ওই মহিলাকেও আমি ঘরে ঢুকতে দেইনি। মহিলা আমার ব্লাড নেওয়ার কথা বলে আমাকে অজ্ঞান করার ইনজেকশন দেয়। আমি থানায় জানানোর পর পুলিশ আমাকে বলেছে এই ধরনের অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, তবে এই প্রতারক চক্র একই কাজ আবার করবে এবং আমরা তাদের ধরতেও সক্ষম হব। ওরা জাস্ট আমার বাসায় ঢুকলো আর বের হলো।
এরই মধ্যে আমার মোবাইল আর টাকা ছিল ভ্যানিটি ব্যাগে, সব কিছু নিয়ে গেছে। আমি বেহুশ ছিলাম, কিন্তু আমার কান সজাগ ছিল। আমি সব কিছু টের পাইছিলাম। সব মিলায় 5 মিনিটও সময় নেয় নাই তারা। আমি একদমই অসুস্থ হয়ে পড়ি। আমার জ্ঞান ফিরতে অনেক সময় লাগে। আমি যখন পুলিশের কাছে বলছি, তারাও অবাক হয়েছিল। অচেনা একটা মেয়ে এসে ঘরের মধ্যে ঢুকলো আর বের হলো, এরই মধ্যে মোবাইল, টাকা পয়সা সবকিছু কিভাবে খুঁজে পেল? এই একই প্রশ্ন তো আমারও। কিভাবে তারা খুঁজে পেল? এত অল্প সময়ের মধ্যে সবকিছু কিভাবে নিয়ে চলে গেল? সব কি পুরুষ ছিল? না, 2জন পুরুষ 1জন মহিলা। 2জন পুরুষ একজন। দেখেন তো এখানে কিছু ছবি আছে, এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা হাতে নাম? স্যার এটা দেখেন তো আর কাউকে পান নাকি? স্যার মেয়েটার ছবি পাই নাই। আচ্ছা, তাহলে মেয়েটা রিচার্জ করে নাই। স্যার এদের ধরতে পারবেন তো? অপরাধীর খাতায় যেহেতু একবার নাম লেখাইছে, পুলিশের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। ঠিক আছে, ব্যাপারটা দেখতেছি। স্যার আমি কি করছি স্যার? স্যার আমি কি তোর করছি? ডেঙ্গু হয়েছে, তোর ডেঙ্গু ছুটামু। স্যার আমার তো ডেঙ্গু নেই স্যার, আমি রাতে মশারিটা নাই ঘুমে। তরে পিটাইয়া ডেঙ্গু বানামো, হারামির ঘরে হারামি। স্যার আমি বুঝতে পারছি স্যার, আমি কিছু খসড়া বাকি দিয়ে দিচ্ছি স্যার। স্যারেদের কোনো সমস্যা নেই স্যার, মশারিটা সে যত লাগে কিনে নেবেন স্যার, ডেঙ্গু টেঙ্গু তোর সাথে দিবি না? জি স্যার। তোর সাথে টাকা স্যার আমার সাথে তো কেউ নেই। মহিলা কর্মী সাথে টাকা ওই কোন মহিলা? কোন মহিলা? কোনো মহিলা নাই স্যার। তোর মাঠকর্মী কই? বেশি দিব না খসড়া বাকি। তুই এমনি বুঝবি না, তুই চল থানায় চল। স্যার স্যার আমি কি করছি স্যার? ওঠ না, চল তারপরে বুঝাবো। আয় আমার গান্ডার বাড়ি খাবি তারপরে। আমার এই ক্ষতি কিন্তু আমার আপন লোকই করছে। বললাম না, 5 মিনিটের মধ্যে ঘরে ঢুকে বের হয়ে গেল, টাকা আর মোবাইল নিয়ে চলে গেল। ওরা জানলো কিভাবে কোথায় মোবাইল, কোথায় টাকা? আমি অনেক পরে জানতে পারছি মোনা ভাই এই কাজটাই করেছে, সেই তথ্য দিয়েছে। মোনা ভাই আমাদের খুবই কাছের মানুষ। সে আমাদের আপন কেউ না হলেও আপনজনের মতোই। আমাদের সব কাজে সে আমাদের সাথে থাকতো। আমরা তাকে অনেক ভরসা করতাম, বিশ্বাসও করতাম। মোনা ভাইয়ের যে উদ্দেশ্য খারাপ ছিল সেটা আমরা কখনো বুঝতে পারিনি। আমরা তাকে খুব বিশ্বাস করতাম। তো ভাবি দিনকাল কেমন যাইতেছে? ভালো? ভালো, আপনার? এই তো যাইতেছে ভালোই। তো সমিতি মমিতি করবেন নাকি? না ভাই,
সমিতি করবো না। আপনার ভাই সামনের মাসে দেশে ফিরলে বাড়ির কাজ ধরবো। ভাবি বাইরে বললেন হালকা হালকা করে টাকা পাঠায় রাখতে, যাতে ইট বালু সিমেন্ট যা যা আছে আগে থেকে কিনা রাখতে পারে, তাহলে পরবর্তীতে আর সমস্যা রইব না। গত পরশুদিন তো আপনার ভাই 50,000 টাকা পাঠাইছে। এক জায়গায় কিস্তি ছিল 10,000 টাকা দিয়ে দিছি। আগামী মাসে 30,000 টাকা পাঠাইলে ইট কিনে রাখুন। তাহলে 30,000 টাকা যদি আসে, এই যে আমাদের পাশে যে ইট ভাটা আছে আমি ওইখানে বইলা দিব না, ওইখান থেকে ইট বালু সিমেন্ট যা যা আছে এভরিথিং আপনি নিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আপনারা কোনো সমস্যা হইব না। আচ্ছা ভাই। হ্যাঁ ভাবি, খালি ঘটরের দিকে টাকা পয়সা দিলে হইব না, কিছুটা তো ভবিষ্যতের জন্য জমাইতে হইব। একটু দেখেন সমিতি টমিতি কি করা যায়। ভাই চা খাইয়া যাবেন? না না, আজকে আর চা খাবো না, গরম তো, বাইরে ঠান্ডা খাবো। আচ্ছা। দেখো। আপন মানুষ না হলেও মুনা ভাইরা আমাদের খুব কাছের লোকই মনে হতো। আমার হাজবেন্ড টাকা পয়সা পাঠাইলে মাঝে মাঝে তারই সাথে করে নিয়ে যাইতাম, তাই সে সবকিছুই জানতো। আমার ঘরের মানুষের মতোই ছিল উনি জানতো আমার ঘরে কোথায় কি রাখি, টাকা কোথায় থাকে, মোবাইল কোথায় থাকে, সব কিছু ওনার জানা ছিল। উনি ইচ্ছে করে এই কাজটা করছে। গরমে সিদ্ধ হয়ে যাইতে। কখন আসবে কিছু বলছে? ফোন দিলে ফোন বিজি। আইছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, সেই ঠাডা পড়া রোদের ভিতরে এনে বয়স উঠিয়ে আরে এই ঠাডা পড়া রোদের মধ্যে একটু ধৈর্য ধরলে মোয়াও ফলে। মুয়া ফলে? হ্যাঁ, আমি যে ইনফরমেশন নিয়ে আইছি, এইবার এই পার্টি দেশে পার্টি না, এটা এলাকা বিদেশি পার্টি, খালি গ্যাস আর গ্যাস। এই ভুল করবেন না। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। চ্যানেল 24-কেও ধন্যবাদ আমার কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এখনো পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত আছি। জানি না আমার সুস্থ হতে কতদিন সময় লাগবে, তাই সবাইকে বলছি সবসময় সচেতন থাকবেন। যাকে তাকে বিশ্বাস করে ঘরের সব কিছু বলে দিবেন না। আপনার ঘরের ইনফরমেশন কখনো বাইরের লোকের কাছে বলবেন না, সে যতই আপনার কাছে হোক না কেন।